বিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মুক্তাদির। অনেক দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসাবে স্টুডিওতে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন ডক্টর এম সিদ্দিকুর রহমান, আছেন আমাদের সাথে আরও ডক্টর আব্দুল তুষার। স্বাগত আপনাদের সংবাদ সম্প্রসারণে। আমরা আলোচনায় ফিরছি। তুষার ভাই, আলোচনা আপনাকে দিয়ে শুরু করি। সেটা হচ্ছে, আজকে ইলেকশন কমিশন নিয়ে বিভিন্ন অভিযোগ বা অনাস্থার কথাও যদি বলি, যেমন জামায়াত বলছে যে একটি দলের পক্ষপাতদুষ্ট হচ্ছে, আবার বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে ইসির আচরণ আসলে একটু প্রশ্নবিদ্ধ, এবং বিএনপি থেকে আরও বলা হচ্ছে একটি দলের বাইরে ভোটারদের স্থানান্তর করা হচ্ছে। এই অভিযোগটাও বিএনপির পক্ষ থেকে আজকে দেওয়া হয়েছে। জি তুষার, সার্বিক প্রশ্নটা হচ্ছে আসলে সামনে নির্বাচন নিয়ে কি আসলে অনিশ্চয়তা দেখতে পাচ্ছি? নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আমি দেখি না, এই জন্য যে যেসব অভিযোগ এসেছে সেগুলি কোনোটি খুব গুরুতর অভিযোগ নয়, এগুলি সমাধানযোগ্য। এবং নির্বাচনের আগে এরকম অভিযোগ পাল্টা অভিযোগ আসবে, এটা নির্বাচনের উত্তাপ বাড়ার একটা সম্ভাবনা। ফলে যে অভিযোগগুলি এসেছে তার মধ্যে একটা হচ্ছে পোস্টাল ব্যালট। এই ব্যাপারে তো আসলেই অভিযোগ লেজিটিমেট, এই অভিযোগের পেছনে যুক্তি আছে, ফলে নিশ্চয়ই এটা সমাধান হবে। এর বাইরে অন্যান্য যেসব অভিযোগ আছে সেগুলিও খুব বেশি না। এনসিপি একটা অভিযোগ করেছে যে ঋণ খেলাপির যে গ্যারান্টারকেও ঋণ খেলাপি ঘোষণা করা উচিত। এইটা আসলে নির্বাচন কমিশনের এখতিয়ার। গ্যারান্টার সাধারণত সরাসরি দায়ী হন না ঋণ খেলাপির কারণে, এটা কেবলমাত্র ঋণের বেলায় দায়ী হন, নির্বাচনের বেলায় নয়। আওয়ামী লীগ এই কাজটা করেছিল একটা ইলেকশনে, সেটা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে। তারা এইটা অ্যাপ্লাই করেছিল তাদের একজন নেতার বিরুদ্ধে, পরে তার মা ইলেকশন করেছিলেন। সাধারণত যিনি সরাসরি ঋণ খেলাপি তিনি নির্বাচন অযোগ্য ঘোষণা তাকে করা হয়, কিন্তু ঋণ খেলাপির গ্যারান্টার যদি এইভাবে নির্বাচন অযোগ্য হয়ে যান তাহলে কিন্তু অনেক জনপ্রিয় ব্যক্তি অযোগ্য হয়ে যাবেন। মানুষ তো অনেক বন্ধুর জন্য, উপকারের জন্য গ্যারান্টার হন। তো এইটা একটা আমি মনে করি যে এনসিপির অভিযোগটা অতটা গুরুতর নয়, ফলে এইটাও করা সম্ভব। এছাড়া বাকি যেসব অভিযোগ ছোট ছোট এসেছে সেগুলি কোনোটাই আসলে নির্বাচন পিছিয়ে দেওয়ার মতো গুরুত্বপূর্ণ অভিযোগ বা নির্বাচন আসিফ আজকে বলেছেন যে এনসিপি নির্বাচনে যাবে কি না চিন্তা ভাবনা করছে। সেটা তো তারা বহুবার চিন্তা ভাবনা করেছেন। তারা একবার বলেছিলেন, আমার মনে আছে, নির্বাচন হবে না যদি জুলাই সনদ না হয়। কিন্তু জুলাই সনদ হয়েছে, তারা স্বাক্ষর করেন নাই, নির্বাচন কিন্তু হচ্ছে। এবং তারা নির্বাচনে একটা ঐক্য জোটে যোগ দিয়েছেন, যে ঐক্য জোট আবার আদর্শের না, নির্বাচনী সমঝোতা বা আসন ভাগাভাগি। ফলে তারা তো বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেন, তবে নির্বাচনে না যান যদি তারা, তাহলে একমাত্র যাবেন না পরাজয়ের সম্ভাবনার কারণে। আদারওয়াইজ অন্য কোনো কারণে নির্বাচনে যাবেন না এরকম কোনো গুরুতর কারণ তৈরি হয় নাই। তাদের জোটের একটা বৃহৎ অংশ বেরিয়ে গিয়েছে, ফলে জোটটা একটু দুর্বল হয়েছে বলে সবাই মনে করছে। এখন এনসিপি যদি মনে করে যে সেই দুর্বল জোটে থাকবে না অথবা সে নির্বাচন করবে না, সেটা সে বিভিন্ন কারণ অজুহাতে বলতে পারে, কিন্তু মনোনয়নপত্র দিয়ে ফেলার পরে, মনোনয়নপত্রের বৈধতা হয়ে যাওয়ার পরে নির্বাচনে যাব না, এইটা বলাটা আসলে আমার কাছে মনে হয় যৌক্তিক না। জি ডক্টর সিদ্দিকুর রহমান খান, একই প্রশ্ন আপনার কাছে। জি, আপনি তুষার ভাই যথার্থই বলেছেন যে আমাদের নির্বাচন মোটামুটি কাছাকাছি এসে গেছে এবং আজকে আপিল করার শেষ দিন ছিল আমরা জানি, এবং শেষ দিনে নির্বাচন কমিশনকে কেন্দ্র করে আমরা অনেক ধরনের তৎপরতা আমরা দেখেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তারা নির্বাচন কমিশনের সামনে একটা অবস্থান নিয়েছিল, বিএনপির প্রতিনিধি দল, মহাসচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটা প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সাথে দেখা করেছে। আবার অন্যদিকে জামাতের একটা প্রতিনিধি দল তারা প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন এবং সেইখানে তাদের কিছু অভিযোগ প্রধান উপদেষ্টার কাছে তারাও তুলে ধরেছেন। তো আমাদের দেশের, বাংলাদেশের যে নির্বাচনী সংস্কৃতি আমরা দেখেছি, এটা তো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, ইভেন আমাদের তত্ত্বাবধায়ক সরকারের আমলে যে নির্বাচনগুলো হতো, নির্বাচনের সময় প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী দলগুলোর বিরুদ্ধে এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উত্থাপন করেন। তুষার ভাই যেটি বলেছেন, আমিও সেটি মনে করি যে এই নির্বাচনের কমিশনের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো
উত্থাপন করা হচ্ছে এবং এইগুলো নিয়ে রাজনীতির মাঠে যে উত্তাপগুলো আমরা দেখছি, সেগুলো নির্বাচন ব্যাহত হওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়েছে বলে আমি মনে করি না। আর নির্বাচন কমিশনের কাছে যে অভিযোগগুলো উত্থাপিত হচ্ছে, আমরা মনে করি নির্বাচন কমিশনের স্বচ্ছতার স্বার্থেই সেগুলো আমলে নিয়ে এগুলোর ব্যাপারে আইনগত যে বিধিবিধান আছে সেই আইনগত বিধিবিধানগুলো অনুসরণ করে তাদেরকে প্রয়োজনীয় প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করার দরকার। আমরা একটা 24-এর গণ অভ্যুত্থানের পর গণতন্ত্রের উত্তরণের জন্য যে নির্বাচন আমাদের সামনে অপেক্ষা করছে, সেই নির্বাচনটি যেন যথাযথভাবে অনুষ্ঠিত হয় এবং সরকার যে প্রতিশ্রুতি এই দেশের মানুষকে দিয়েছেন যে একটা গ্রহণযোগ্য দৃষ্টান্তমূলক নির্বাচন তারা করবেন, সেই ব্যাপারে সরকার এবং ইলেকশন কমিশনের পক্ষ থেকে দায়িত্বশীল ভূমিকা এবং একই সাথে রাজনৈতিক দলগুলোর কাছ থেকেও কিন্তু আমরা একটা দায়িত্বশীল আচরণ সেটা প্রত্যাশা করব। এনসিপি আজকে একটু আগে আপনি যেটা বললেন, তারা নির্বাচনের নিয়ে এমনিতেই মানুষের মনে এক ধরনের আশঙ্কা আছে। তো এরকম একটা অবস্থায় তারা নির্বাচনী নমিনেশন সাবমিট করে একটা জোটের সাথে তারা আসন সমঝোতার মধ্য দিয়ে চূড়ান্ত পর্যায়ে এসে তারা এই ধরনের কথা যদি বলেন, আমি তুষার ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত যে তারা তাদের নির্বাচনের ভবিষ্যৎ তাদের কি হবে সেটাকে আজ করতে পেরেই তারা আজকে এই ধরনের বক্তব্য তারা রাখছেন। তো এইটা যদি তারা করেন, তাহলে এই দেশের মানুষ তাদের ব্যাপারে সিদ্ধান্ত নিবে, এটা আমরা মনে করি। তো আমরা চাই যে কোনো মূল্যে এই নির্বাচনটি গ্রহণযোগ্য হতে হবে। অনেক মানুষের রক্তের বিনিময়ে এই নির্বাচনী পরিবেশ তৈরি হয়েছে এবং এটাকে কোনো রকমেই কোনো প্রচেষ্টায় কোনো অজুহাতে যেন এটা কোনো ধরনের ব্যাহত না হতে পারে, সেই জন্য নির্বাচন কমিশনকেও প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। আজকে যে অবস্থাটি তৈরি হয়েছে, আর নির্বাচন যত কাছে আসবে আরো তত পাল্টা অভিযোগ আসতে পারে। তো নির্বাচন কমিশন যদি তাদের সাংবিধানিক যে দায়িত্ব এবং নির্বাচনী যে আইন বিধি আছে সেইগুলোর মধ্য থেকে যদি তারা কাজ করে, তাহলে এই ধরনের অভিযোগ যেগুলো তাদের বিরুদ্ধে আসতে পারে, কোনো পক্ষে যদি কোনো সিদ্ধান্ত না যায়, তাহলে সেগুলো জনগণের কাছে খুব গ্রহণযোগ্য হবে না। তো ফলে আমরা মনে করি নির্বাচন কমিশন এবং সরকার তাদের যে দায়িত্বগুলো আছে সেই দায়িত্বগুলো যথাযথভাবে পালন করবে এবং রাজনৈতিক দলগুলো তারা নমিনেশন সাবমিট করেছে, নির্বাচনে 22 তারিখ থেকে প্রচারণা শুরু হবে এবং তারা প্রত্যেকেই ইলেকশন কমিশনের যে আচরণ বিধি সেইগুলো মেনে তারা নির্বাচনী প্রচারণা করবেন এবং জাতি উন্মুখ হয়ে আছে, বহুদিন তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারে না, এই ভোটাধিকার প্রয়োগ থেকে তারা যেন কোনোভাবেই বঞ্চিত না হয়, এই ব্যাপারেও রাজনৈতিক দলগুলোর কাছেও আমাদের কাছে একটা প্রত্যাশা আছে। আমরা একটু আব্দুল তুষারের কাছে যাই। যে তুষার ভাই, আপনি বলছিলেন যে আমি যখন আপনাকে প্রশ্ন করেছিলাম তখন বলেন যে নির্বাচনের আগে এরকম অনেক স্টেটমেন্ট হয়ে থাকে। আমি একটু জামাত নিয়ে কথা বলতে চাই। যে জামাত যে কিছুদিন আগে বলল, দেশ প্রচলিত আইনেই যদি তারা ক্ষমতায় যান, প্রচলিত আইনে দেশ তারা চালাবেন, এবং যেই কারণে আসলে যখন ইসলামিক আন্দোলন আসলে বেরিয়ে আসতে চাইলো যে শরিয়া ভিত্তিক, শরিয়া আইন অনুযায়ী দেশ চলবে, এখন এইটাও কি আপনি মনে করেন যে নির্বাচনের আগে এটা একটি স্টেটমেন্ট তাদের? না, গণভোটে যদি হ্যাঁ হয়, তাহলে জুলাই সনদের পক্ষে যদি সমস্ত ভোট পড়ে এবং হ্যাঁ হয়ে যায়, তাহলে জুলাই সনদ বাস্তবায়ন করতে গেলে কোনোভাবেই বাংলাদেশে শরিয়া আইন আর প্রযোজ্য করা যাবে না। কেননা জুলাই সনদ শরিয়া আইন প্রযোজ্য করার বিষয়ে কোনো কথা বলে নাই এবং শরিয়া আইন প্রযোজ্য করার কোনো সুযোগও দেয় নাই, বরং সেইখানে এক ধরনের বহুত্ববাদী, এক ধরনের সাম্যবাদী, এক ধরনের বৈষম্যহীন সমাজ তৈরি করার কথা রয়েছে। ফলে তারা একই সাথে গণভোটে হ্যাঁ দিতে বলবেন আর শরিয়া আইন প্রযোজ্য করবেন, এটা আসলে হবে না, এটা স্ববিরোধী হয়ে যাবে। আর আরেকটি বিষয় হচ্ছে, যদি তারা শরিয়া আইন বাস্তবায়ন করতেও চান, তাহলে যে ধরনের পরিবর্তনের ভেতর দিয়ে যেতে হবে, সেই পরিবর্তন করতে গেলে তাদেরকে 2/3 আসনে জিততে হবে এবং তাদের সঙ্গে যারা শরিক দল রয়েছে তাদেরকেও পক্ষে রাখতে হবে। তো এটা আসলে সম্ভব হবে কি না, এটা জামাত ইসলাম ভালো বলতে পারবেন। তবে যদি তারা বলে থাকেন যে তারা শরিয়া আইন কখনো প্রচলন করবেন না এবং প্রচলিত আইনই দেশ চালাবেন, তাহলে আমার মনে হয় যে প্রথমে তাদের যেটা করা উচিত, তাদের দলীয় যে গঠনতন্ত্র এবং তাদের দলীয় উদ্দেশ্য, লক্ষ্য, মিশন, ভিশন যেটা আছে, সেখানে পরিবর্তন এনে ব্যাপারটা আমাদের সবাইকে জানিয়ে দেওয়া উচিত যে তারা নির্বাচনে জিতলে এখন অথবা ভবিষ্যতে কখনোই তারা শরিয়া আইন প্রচলন করবেন না, তবে শরিয়ার ভিত্তিতে সুবিচার নিশ্চিত করার চেষ্টা করবেন, সেটা তারা বলতে পারেন। কিন্তু শরিয়া আইন প্রযোজ্য করা আর শরিয়ার ভিত্তিতে সুবিচার নিশ্চিত করা, দুইটার মধ্যে কিন্তু সূক্ষ্ম পার্থক্য আছে। আমাদের যে বিরতির সময় আছে, আমরা বিরতি থেকে ফিরে এসে আলোচনা করছি
প্রিয় দর্শক, সংবাদ সম্প্রসারণের একটি বিরতির সময় হয়েছে, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। আমাদের সাথে আছেন আব্দুল তুষার এবং অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খান। ফিরছি আলোচনায়। এম সিদ্দিকুর রহমান খান, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। আমরা বিরতির আগে যে প্রশ্নটি তুষার ভাইকে করেছিলাম, একই প্রশ্ন আপনার কাছে। এই যে জামায়াত এসে বললেন যে প্রচলিত, তারা যদি ক্ষমতায় যায় প্রচলিত আইনেই দেশ চালাবেন। দেখুন, জামাতের একটা স্লোগান ছিল, আমরা দেখেছি সবসময়, যে সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই। এবং আপনি জামাত এই স্লোগানটা আমরা এবার নির্বাচনে খুব দেখছি না। জামাত এই নির্বাচনে অনেক কৌশলী নানা অবস্থান গ্রহণ করেছে তারা, এবং এর মধ্যে স্পষ্টতই তারা বলে দিয়েছে যে তারা ভবিষ্যতে যে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে দেখা হয়েছিল সেখানে তারা বলে দিয়েছে যে তারা ভবিষ্যতে রাষ্ট্র ক্ষমতায় গেলে শরিয়া ভিত্তিক আইন চালু করবে না। আপনি দেখেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন এই ধরনের একটা বক্তব্য রেখেছিলেন যে তাদের শরিয়া ভিত্তিক আইন চালু হবে না, তখন জামাতের পক্ষ থেকে কিন্তু জামাতের দায়িত্বশীল নেতৃত্ব এরা কিন্তু খুবই তীব্র সমালোচনা করেছিলেন, এবং এই বিএনপি কে ভোটাধিকার প্রয়োগ করলে কি হতে পারে এই ধরনের বক্তব্য রেখেছিল। কিন্তু এখন তারা এই ধরনের বক্তব্য দিয়েছেন, এবং জামাত তো ইতিমধ্যেই নিজেদেরকে মানে যে কেবলমাত্র শরিয়া ভিত্তিক অবস্থানের মধ্যে নেই সেটা প্রমাণ করার জন্য খুলনাতে আমাদের সনাতন ধর্মাবলম্বী একজনকে তারা নমিনেশনও দিয়েছে। তো সার্বিকভাবে যেটা আমরা মনে করছি যে বাংলাদেশের যে বিদ্যমান আমাদের যে তুষার ভাই যেটা বললেন যে আমাদের যদি জুলাই সনদ বাস্তবায়ন হয়, সেই জুলাই সনদের স্বাক্ষরকারী কিন্তু জামাত একটা রাজনৈতিক দল, এবং সেই রাজনৈতিক দল হিসাবে তারা এই সনদ স্বাক্ষরকারী দল হিসাবে তাদের আগামী নির্বাচনে সরকার গঠনের সুযোগ পেলেও তাদের শরিয়া ভিত্তিক শাসন বা আইন চালু করার কোনো সুযোগ তাদের নেই, এটা আমরা মনে করি। এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলন তাদের বিরুদ্ধে এই ব্যাপারে গুরুতর অভিযোগ উত্থাপন করেছে যে জামাত এতদিন পর্যন্ত যে ধরনের বক্তব্য রেখেছিল এটা থেকে তাদের এই যে সাম্প্রতিক বক্তব্য এটাকে তারা মানে সহজভাবে তারা গ্রহণ করতে পারে নাই, এবং তারা বলছে যে তাদের যে মূল লক্ষ্য সেই লক্ষ্যের সাথে এটা সামঞ্জস্যপূর্ণ নয়, সেই জন্য তারা এই জোটে থাকবে না। এখন জামাত আগামী নির্বাচনে তারা যদি জয়যুক্ত হয় এবং জনগণ যদি তাদেরকে সরকার গঠনের সুযোগ দেয়, তাহলে তাদের বাংলাদেশের যে প্রচলিত সংবিধান সেই সংবিধান অনুসারেই তাদের রাষ্ট্র পরিচালনা করতে হবে। কেউ কেউ জামাতের নেতৃবৃন্দের মধ্যে আমরা এই ব্যাখ্যাও শুনেছি যে আমাদের যে দেশের যে প্রচলিত আইন আছে, মুসলিম পারিবারিক আইন থেকে শুরু করে উত্তর সাকসেশন ল, এগুলোর ব্যাপারে তারা বক্তব্য রেখেছে। তো এগুলো তো ইসলামের আইন অনুযায়ী প্রচলিত এবং আমাদের রাষ্ট্র কাঠামোর মধ্যে আছে, এই ব্যাখ্যাও আমরা কোনো কোনো তাদের নেতাদের মধ্য থেকে দেখেছি। তো সার্বিক দিক আমরা বিবেচনা করে মনে করছি যে জামাত যে বাংলাদেশের বর্তমান বাস্তবতা সেই বাস্তবতা অনুধাবন করে তারা এই কথাটা হয়তো বলেছেন ভোটারদেরকে আকৃষ্ট করে, এবং একটা বড় সংখ্যক ভোটারদেরকে তারা আকৃষ্ট করতে চান বলেই তারা এই ধরনের একটা রাজনৈতিক কৌশল। কিন্তু তাদের গঠনতন্ত্র অনুযায়ী যদি দল পরিচালিত হয় এবং সেই দল যদি সরকার গঠন করে, তাহলে তো তাদের শরিয়া আইন চালু করার একটা মানে তাদের গঠনতান্ত্রিক বাধ্যবাধকতা আছে। তো দেখা যাক আগামী নির্বাচনে জনগণ তাদেরকে সরকার বা প্রচলিত আইনে দেশ পরিচালনার সুযোগ দেন কিনা। যদি সেই সুযোগ তাদেরকে দেন তাহলে হয়তো আমরা দেখব যে যদি তারা শাসনতন্ত্র শরিয়া আইন চালু না করেন তাহলে তাদের দলের গঠনতন্ত্র হয়তো তারা পরিবর্তন করবেন। কিন্তু এর জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে যে দেশের জনগণ তাদেরকে সেই সুযোগটা দিচ্ছেন কিনা। জি, আব্দুল তুষার, আপনার কাছে আমার প্রশ্ন, জামায়াতের পক্ষ থেকে যে অভিযোগটা করা হয়েছে একটি দলের চাপে ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্ব নিয়ে মনোনয়নের বাছাই পক্ষপাতমূলক। দ্বৈত নাগরিকত্বের বিষয়টি আমি পুরোপুরি জানি না, কারা কারা দ্বৈত নাগরিক এবং কারা কিভাবে নমিনেশন পেয়েছেন। দ্বৈত নাগরিকের বিষয়ে নির্বাচন কমিশন তার আইন অনুযায়ী সিদ্ধান্ত দিবেন, এটাই হওয়া উচিত, এবং এটা সম্পর্কে আমার খুব ভালো ধারণা নাই। আর ঋণ খেলাপিদেরকে দিচ্ছেন, ওই যে বললাম না যে গ্যারান্টারকে আসলে বাধা দেওয়ার কোনো যৌক্তিক কারণ থাকতে পারে না। আমি আপনাকে আরো একটা সহজ উদাহরণ দিই। ক্রেডিট কার্ডে যদি কারো বাকি থাকে এবং ক্রেডিট কার্ডের কিন্তু গ্যারান্টার থাকে, তো সেই গ্যারান্টারকেও কিন্তু বলা হয় যে আপনি ঋণটা শোধ করে দিবেন। এর মানে এই নয় যে ভদ্রলোক খেলাপি, ওই ভদ্রলোক ওই ঋণটা পরিশোধ করার জন্য দায়বদ্ধ, কিন্তু তিনি খেলাপ করেন। গ্যারান্টার আসলে খেলাপি না।
গ্যারান্টার হচ্ছেন যে তিনি একজনের জন্য গ্যারান্টি দিয়েছেন যে ওই ভদ্রলোক ঋণ পরিশোধ করতে না পারলে উনি ঋণ পরিশোধ করবেন, কিন্তু এর মানে এই না যে গ্যারান্টার খেলাপি হয়ে গিয়েছেন। তো সেই কারণে গ্যারান্টারকে খেলাপি বলার আসলে কোনো সঠিক যুক্তি না, বা আসলে এটা কোনো আমি বলবো যে কোনো ভারী যুক্তি না যে গ্যারান্টারকে খেলাপি বলতে হবে। এটা তারা করছেন, আসলে তারা কিছু প্রার্থীকে হয়তো অযোগ্য ঘোষণা করুক এটা চাচ্ছে। আর আমার প্রশ্ন হচ্ছে, প্রার্থীকে আগেই অযোগ্য ঘোষণা করানোর চেষ্টাটাই হচ্ছে একজন প্রার্থীর দুর্বলতা। উনি ঋণ খেলাপি, তো সেই জন্য অবশ্যই বাংলাদেশের নিয়ম অনুযায়ী উনি প্রার্থী হবেন না, তাকে বাদ দেওয়া হবে। কিন্তু গ্যারান্টারকেও বাদ দেওয়ার চেষ্টাটা, এটা হচ্ছে সম্পূর্ণভাবে আত্মবিশ্বাসীনতা। এর মানে হচ্ছে যে এই ভদ্রলোক নির্বাচন না করলে আমরা খুশি হই। তো এটা একটু ফ্যাসিবাদী চিন্তা আর কি। ফ্যাসিবাদেরা যেমন এক সময় লোকজনকে নির্বাচন করতে বাধা দিত নানান অজুহাতে, বা নির্বাচন করতে দিত না, ভয়ভীতি প্রদর্শন করত, ওইরকম তারাও চাচ্ছেন তাদের শক্ত ক্যান্ডিডেট তাদের সামনে থেকে সরে যায়। তো এইটা তো হলো না। ভোটে দাঁড়ালে কি ওনারা জেতার মতো ক্ষমতা রাখেন না? এই ভদ্রলোক গ্যারান্টার, আর গ্যারান্টার সাহেব নির্বাচনে দাঁড়ালে কি তাকে তারা নির্বাচনে পরাজিত করতে পারবেন না? গ্যারান্টার হওয়ার অপরাধে তাকে আগেই বাদ দিতে হবে। আমি এটার মধ্যে কোনো যুক্তি দেখি না। আমি যদি আমার কথা বলেন, আমি প্রার্থী হলে আমি সবসময় দেখতাম যে আমার বিরুদ্ধ প্রার্থী বড় সড়ো কোনো নিয়ম ভেঙেছেন কিনা, যেটা নির্বাচনী বিধিমালার গুরুতর লঙ্ঘন, আর অথবা আরেকটা জিনিস আমি দেখতাম, সেটা হচ্ছে উনি খুবই অসৎ ব্যক্তি কিনা। যদি একজন অসৎ ব্যক্তিকে নির্বাচন থেকে বাদ দিয়ে দেওয়া যায়, এটা খারাপ কিছু না। কিন্তু এর বাইরে ধরেন গ্যারান্টার, কিংবা ধরেন বহু বছর আগে একটা মামলা হয়েছিল, এই সব অজুহাতে যদি কেউ তার প্রতিদ্বন্দ্বীকে বাদ করতে চায়, এর মানে হচ্ছে যে তার নিজের বিজয়ের ব্যাপারে তার আত্মবিশ্বাস নাই, এবং তারা আসলে ভয় পাচ্ছেন নির্বাচনে জিতবেন কিনা। এইটা মানে ওনারা ইদানিং অনেক শব্দ চালু করেছেন আর কি। আমি ওইসব শব্দ বলি না, ওনারা একটা কাছাকাছি শব্দ বলেন। আমি বলবো যে দম থাকলে নির্বাচন করে হারায় দিয়ে দেখায় দেন যে ঋণ খেলাপিরা নির্বাচনে জিততে পারে না, আপনারা তাদের চেয়ে অনেক জনপ্রিয়। তো সেই দম থাকলে করেন। মনে হচ্ছে দম ফুরিয়ে যাচ্ছে। জি, আমরা একটু আমরা প্রায় শেষের দিকে, আমরা একটু সিদ্দিকুর রহমান খান এই বিষয় নিয়ে একটু আপনার কাছ থেকে শুনতে চাই খুব অল্পতে। দেখুন, আমি যে কথাটি বলতে চাই যে বাংলাদেশ ইলেকশন কমিশন যেটি আমাদের আছে বাংলাদেশের, সেই ইলেকশন কমিশন নির্বাচন পরিচালনা করার জন্য আমাদের আরপিও আছে এবং দেশের প্রচলিত আইনও আছে। সেই আইন অনুযায়ী কোন প্রার্থীর প্রতি নির্বাচন কমিশন ফেভার দেখাবে, যে কোনো দলের হোক, এটা আমাদের কাছে প্রত্যাশিত না। আইনের ভিতরে থেকে, আইনের কাঠামোর মধ্য থেকে কোন প্রার্থীর ব্যাপারে যে ধরনের ব্যবস্থা নেওয়া অভিযোগ পেলে সেগুলো প্রতিকারের জন্য এবং একটা জন আস্থা তৈরি করার জন্য তাদের পক্ষ থেকে আইনের মধ্য থেকে তাদের ব্যবস্থা নিতে হবে। কোন প্রকার চাপের কাছে কোন রকমের অভিযোগ মানে যদি হয়, তাহলে সেখানে নির্বাচন কমিশনের কোন ধরনের মানে তাদের কাছে নথি স্বীকার করার কোন সুযোগ নেই। আমাদের দেশের সংবিধান, আরপিও আইন তাদেরকে যে ক্ষমতা দিয়েছে, সেই ক্ষমতার কাঠামোর মধ্যে থেকেই তারা এটা ন্যায্যত এই দায়িত্বটি পালন করবেন, সেটাই আমরা চাই। কেননা এই নির্বাচন আমাদের শেষ করতে হচ্ছে, বহুল প্রত্যাশিত। তো আমি এটুকুই বলতে চাই যে নির্বাচন কমিশনের বিরুদ্ধেও যে অভিযোগগুলো হয়েছে, এই ব্যাপারেও নির্বাচন কমিশন আরো সচেতন থাকবে। ধন্যবাদ ডক্টর অধ্যাপক সিদ্দিকুর রহমান খান, ধন্যবাদ ডক্টর আব্দুল নূর তুষার। প্রিয় দর্শক, এই ছিল সংবাদ সম্প্রসারণে। জিবিসির সঙ্গেই থাকুন।